ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র পড়ব। শুরুতেই ঘাসফড়িংয়ের ট্রাকিয়া বা শ্বাসনালী দেখি। আমরা পড়ছি স্পাইরাকল মোট 10 জোড়া, 2 জোড়া থাকে বক্ষে, বাকি 8 জোড়া থাকে উদরে। বক্ষের বক্ষের পাশ থেকে এভাবে সোজা হয়েই শুরু, সোজাই একটা নলের মতো ট্রাকিয়াগুলা, বক্ষের ট্রাকিয়াগুলা, এটাকে বলা হয় স্পাইরাকল। আর উদরের ট্রাকিয়াগুলো শুরুতে একটু মোটা, এই শুরুর ফুটাকে বলা হয় স্পাইরাকল। এই মোটা অংশটাকে বলা হয় অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম বাংলা কি? অলিন্দ। মানুষের অ্যাট্রিয়াম থাকে ফুসফুসে, আর ঘাসফড়িংয়ের অ্যাট্রিয়াম থাকে ট্রাকিয়ার মাথায়, ট্রাকিয়ার উপরে আর কি। এই নালীটা হলো ট্রাকিয়া, ছিদ্রটা স্পাইরাকল, নালীটা ট্রাকিয়া, আর ফোলা অংশটা অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম আছে উদরে, পেট ফোলা। উদরে আছে অ্যাট্রিয়াম, বক্ষে কোনো অ্যাট্রিয়াম নাই। এবার একটু সিরিয়ালটা পড়ি। স্পাইরাকল মানে যে উপরের ছিদ্রটা স্পাইরাকল, তারপরে ট্রাকিয়া। ট্রাকিয়া আরও ছোটো হয়, ট্রাকিউল হয়, কিন্তু ট্রাকিউল হওয়ার আগে ট্রাকিউল কোষ হয়। ট্রাকিউল কোষ হওয়ার পরে ট্রাকিয়া হয়। তার মানে স্পাইরাকল থেকে ট্রাকিয়ার উৎপন্ন। আচ্ছা, কোথ থেকে ট্রাকিয়া উৎপন্ন বললে স্পাইরাকল দেওয়া যাবে, অ্যাট্রিয়ামও দেওয়া যাবে, দুইটাই দেওয়া যাবে। স্পাইরাকল থেকে এটা হলো সিরিয়াল, মানে যেভাবে অক্সিজেনটা ইয়াতে যায়, দেহকোষে যায়, এই জিনিসটা একদম দেহকোষে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? ট্রাকিউলটা একদম দেহকোষে গিয়ে পৌঁছায়, কারণ এদের রক্ত অক্সিজেন বহন করতে পারে না, এই জন্য ট্রাকিউল সারা দেহে যায়, গিয়া অক্সিজেন পৌঁছায় দেয়। স্পাইরাকল, তারপরে ট্রাকিয়া, তারপর ট্রাকিউল কোষ, তারপরে ট্রাকিউল। ট্রাকিয়ার ছোট হলো ওল, বারবিওল, ট্রাকিউল, এর আগে হবে ট্রাকিউল কোষ। ট্রাকিউল যাবে দেহকোষে। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। সকল পতঙ্গের মতো ঘাসফড়িংও শ্বসনের জন্য বাতাস, থেকে অক্সিজেন নেয়, পড়িয়ে দিচ্ছি, বাতাস থেকে অক্সিজেন নেয়, ঠিক আছে? মানুষের মতোই বাতাস থেকে অক্সিজেন নেয়। এদের শ্বসনতন্ত্র বেশ উন্নত নাকি অনুন্নত? উন্নত। কেন? কারণ শ্বসনতন্ত্র উন্নত মানে কি? শ্বসনতন্ত্রটা অনেক কাজ করতে পারে। মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের উন্নত ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের রক্ত অক্সিজেন বহন করতে পারে, এই জন্য ওই কাজটা শ্বসনতন্ত্রে করতে হয় না। কিন্তু এদের রক্ত গ্যাস বহন করতে পারে না, রক্ত অক্সিজেন বহন করতে পারে না, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বহন করতে পারে মাঝে মাঝে। এই জন্য রক্ত তো সেই কাজটা করতে পারতেছে না, মানে এই কাজটাও করতে হবে কার? শ্বসনতন্ত্রের। এই জন্য এটা বেশি উন্নত। এখানে লেখছে ট্রাকিয়া নামক এক ধরনের সূক্ষ্ম শ্বাসনালীর শাখা প্রশাখার মাধ্যমে অক্সিজেন সরাসরি কোথায় প্রবেশ করে? দেহকোষে। মানে এই শাখা প্রশাখাটাই হলো ট্রাকিওল আর কি। এবং কার্বন ডাইঅক্সাইডও সেম পথে নির্গত হয়। ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের নাম ট্রাকিয়াল তন্ত্র, কারণ ট্রাকিয়া দিয়েই প্রায় সব কিছু হয়ে যায়। স্পাইরাকলের মানে রন্ধ্র, শ্বাসরন্ধ্র, স্পাইরাকলের পরেই ট্রাকিয়া। এই ট্রাকিয়াই শাখা প্রশাখায় বিভক্ত হয়, মানে ট্রাকিয়ালে বিভক্ত হয়, একদম পুরোটা কাজ করে ফেলায়। ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র নিম্ন বর্ণিত অঙ্গগুলো নিয়ে গঠিত। অঙ্গগুলো কি কি? 5টা অঙ্গ আছে। শুরুতে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, তারপর ট্রাকিয়া বা শ্বাসনালী, এরপরে একটা যেটা আমরা পড়ি নাই, বায়ুথলি বা এয়ার স্যাক। আমরা এখানে পড়ছি অ্যাট্রিয়াম, পেটে অ্যাট্রিয়াম আছে, কিন্তু অ্যাট্রিয়াম ট্রাকিয়াল তন্ত্রের অংশ না। আজব ব্যাপার, মনে রাখবো। অ্যাট্রিয়াম যেইটা মানুষের হৃৎপিণ্ডের অংশ, সেইটা ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রের অংশ না। তবে বায়ুথলি নামে একটা অংশ আছে, বায়ুথলি। এরপরে হলো ট্রাকিউল কোষ। ট্রাকিউল কোষের অপর নাম ড্যাশ কোষ, প্রান্তীয় কোষ। ট্রাকিউল কোষ মানে প্রান্তীয় কোষ, প্রান্তীয়। তারপরে ট্রাকিউল, কোনটার সংখ্যা কত? শ্বাসরন্ধ্র কতটা? 10 জোড়া। বাকিগুলি কোনটা কয়টা? সব অসংখ্য, সহজ। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল।
স্পাইরা রন্ধ্র করে, স্পাইরা রন্ধ্র করে দেয়, ছিদ্র করে দেয়, রন্ধ্র। ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ কোনটা? শ্বাসরন্ধ্র। বক্ষেও আছে, উদরেও আছে শ্বাসরন্ধ্রগুলোর। এ ধরনের বিন্যাসের কারণে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রকে বলা হয় হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। সাবধান, হলোনিউস্টিক শ্বসনতন্ত্র বলা যাবে না কিন্তু। যদি হলোনিউস্টিক শ্বসনতন্ত্র এবং হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র দুইটাই থাকে, অবশ্যই ট্রাকিয়াল তন্ত্র দিতে হবে। হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র সবই ইংরেজি বা বায়োলজিক্যাল। হলো হলো মানে বাংলা, মানে মনে রাখবো, হলো মানে হলো, নিউ মানে নতুন, নতুন রকম হলো, মানুষের মতো না, নতুন রকম হলো। যেমন বুকেও আছে, উদরেও আছে শ্বাসরন্ধ্র। প্রত্যেক স্পাইরাকল কেমন ছিদ্র, কি আকারের ছিদ্র? স্পাইরাকল ডিম্বাকার ছিদ্র। মনে রাখবো, স্পাই ছিদ্রে ডিম দেয়, স্পাই ছিদ্রে ডিম দেয়। স্পাইরাকলগুলা একটা প্রাচীরে পরিবেষ্টিত থাকে। প্রাচীরটার নাম কি? প্রাচীরটা কি দ্বারা নির্মিত? প্রাচীরটার নাম হইল পেরিট্রিম। পেরি মানে পর্দা, আবরণ, পেরি। ট্রিম আসছে অ্যাট্রিয়াম থেকে। শ্বাসরন্ধ্রের আবরণ মানেই তো অ্যাট্রিয়ামের আবরণ মোটামুটি বলা যায়, তাই না? কারণ কাছেই তো অ্যাট্রিয়াম আছে, উদরগহ্বরে, এমনি মনে রাখবো। পেরিট্রিম মানে অ্যাট্রিয়ামের আবরণ, শ্বাসরন্ধ্রের আবরণ মানে স্পাইরাকলের আবরণ। এরা কি নির্মিত? পেরিট্রিম, ট্রিম থেকে মনে রাখবো টিন নির্মিত, কাইটিন, 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 টিন নির্মিত। আগের বেশিরভাগগুলি কিন্তু পড়ছিলাম কিউটিকল নির্মিত, এরা হলো কাইটিন নির্মিত। রন্ধ্রের মুখে কি থাকে এই পর্দা বাদেও? প্রাচীর তো আছেই। রন্ধ্রের মুখে থাকে, আচ্ছা মুখে প্রাচীর থাকে না, মুখে থাকে এইটাই, একবারও মুখে লেখা নাই, তাই না? রন্ধ্রের মুখে থাকে রোম। যারা কি করে? রোমযুক্ত কি? রোমযুক্ত ড্যাশ যন্ত্র, ছাঁকনি যন্ত্র বা পরিস্রাবন যন্ত্র, ফিল্টারিং অ্যাপারেটাস। এ কি করে? এ তিনটা জিনিস ভিতরে প্রবেশ করতে দেয় না। যেহেতু শ্বাসরন্ধ্র, তাই ধুলাবালি ঢোকা যাবে না, জীবাণু ঢোকা যাবে না। দুইটা খারাপ জিনিস, ধুলাবালি, জীবাণু। আর একটা ভালো জিনিস পানি। পানিও শ্বাসরন্ধ্রের জন্য খারাপ, পানিও ঢোকা যাবে না। রন্ধ্রগুলো খোলে এবং বন্ধ হয় কিসের সাহায্যে? খুলতে এবং বন্ধ করতে শক্তি লাগবে। শক্তি আসবে কোত্থেকে? পেশি। পেশি নিয়ন্ত্রিত ড্যাশের সাহায্যে রন্ধ্রগুলি খোলে, বন্ধ হয়। কপাটিকা, পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে খোলে, বন্ধ হয়। শ্বাসরন্ধ্র বন্ধ থাকলে দেহ থেকে ড্যাশ বেরোতে পারে না, জলীয় বাষ্প। এটা মনে রাখবো, যে গাছের থেকে জলীয় বাষ্প বাইর হয় না, ধরবো এদের থেকেও জলীয় বাষ্প ফুসফুস করে ছিদ্র দিয়ে বাইর হয়ে যায়, ভালোই। জলীয় বাষ্প, জলীয় বাষ্প। বক্ষ অঞ্চলের স্পাইরাকলগুলো সরাসরি ট্রাকিয়ায় মুক্ত হয়, স্পাইরাকল ট্রাকিয়ায়, কিন্তু উদরের ট্রাকিয়াগুলো, স্পাইরাকলগুলো ট্রাকিয়ার সাথে যুক্ত হওয়ার পূর্বে ড্যাশ প্রকোষ্ঠ নামক একটি গহ্বরে মুক্ত হয়। কি প্রকোষ্ঠ? অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। এই জন্য উদর অঞ্চলের শ্বাসরন্ধ্রকে বলা হয় ড্যাশ স্পাইরাকল। অ্যাট্রিয়েট প্রকোষ্ঠের নাম অ্যাট্রিয়াল, শ্বাসরন্ধ্রের নাম অ্যাট্রিয়েট শ্বাসরন্ধ্র, অ্যাট্রিয়েট স্পাইরাকল। দুইটা কাজ, একটা হলো স্পাইরাকল দিয়ে দেহে ড্যাশ প্রবেশ করে বায়ু, আর প্রবেশ রোধ করে কিসের? দুই তিনটার পড়ছি। শ্বাসনালী বা ট্রাকিয়া। প্রতিটি স্পাইরাকল, সাবধান, প্রতিটি স্পাইরাকল মানে ছিদ্রগুলা ড্যাশ নামক একটি প্রকোষ্ঠে উন্মুক্ত। এমনিতে স্পাইরাকলের পরে আছে ট্রাকিয়া, কিন্তু ট্রাকিয়া কি প্রকোষ্ঠ? বলছি প্রকোষ্ঠ, তার মানে কি? অ্যাট্রিয়াম নামক একটি প্রকোষ্ঠে উন্মুক্ত। ঘাসফড়িংয়ের প্রধান শ্বসনাঙ্গ ট্রাকিয়া, ট্রাকিয়াই প্রধান শ্বসনাঙ্গ, এর ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। ট্রাকিয়া ত্বকের ড্যাশ প্রবর্ধক হিসেবে গঠিত হয়। ত্বকের ভিতরের দিকে ঢুকে পড়ে না, ভিতর মানে কি? অন্ত প্রবর্ধক, ভিতরের দিকে প্রবর্ধন হয়ে যায় ট্রাকিয়া।
এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্রাকিয়ার প্রাচীর। ট্রাকিয়ার প্রাচীর কত স্তর বিশিষ্ট? 3 স্তর। এই সবগুলি প্রাচীর এক জায়গায় লেখা আছে, আমি এটা একটু পরে দেখাবো নি, একটু পরে, বা মানব জীবনের ধারাবাহিকতা তো এক জায়গায় আছে, ওটাও দেখাতে পারবো। 3 স্তর বিশিষ্ট। কি কি? অদ্ভুত অদ্ভুত নাম কিন্তু এইগুলি, ঠিক আছে। বাইরেরটার নাম হইল বাংলা নাম ভিত্তি ঝিল্লি। ঘাসফড়িং, ঘাস মানেই বাংলা নাম ভিত্তি ঝিল্লি। মাঝখানেরটার নাম অদ্ভুত, এপিথেলিয়াম মানে আবরণ, এপিথেলিয়াম। আর ভিতরেরটার নাম ঠিক একটু ভালো আছে, হজরের নাম হইল ইনটিমা। ইন মানে ভেতরে, ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম, ইনটিমা। ভিত্তি ঝিল্লি কি নির্মিত? ভিত্তি ঝিল্লি হইল এপিডার্মিস, এপিডার্মিস দ্বারা গঠিত। এপিডার্মিস বাইরে মানে এপিডার্মিস, এপিডার্মিস। এপিথেলিয়াম এর কোষগুলা কেমন? এপিথেলিয়ামের কোষগুলা চাপা। ঘাসফড়িং ধরছি, এটা বললে অনেকে চাপা মারে, ঘাসফড়িং চাপা। আর বহু ভুজাকার, তারপরে অনেক ভুজ আছে। আর কিউট ভিতরের ইন্টিমাটা কি নির্মিত? ইন্টিমা কিউটিকল, মানে মা কিউটি, মা কিউটি, মা কিউটি, বা মা কলে কাজ করে, মা রান্নার কলে কাজ করতেছে, কল দিয়ে ধুইতেছে। তার মানে পেরিট্রিম হলো কাইটিন নির্মিত, টিন ট্রিম, আর এটা হলো ইন্টিমা হলো কিউটিকল নির্মিত। আগে অনেকগুলি দেখছি, এগুলি সব কিউটিকল নির্মিত। ভালোই। ট্রাকিয়াতে কিছুটা দৈর্ঘ্য পর ড্যাশ পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে। পুরু হয় কে? ইন্টিমাটা পুরু হয়। ইন্টিমা হলো ভিতরের প্রাচীর, মানে প্রাচীরের ভিতরের 3 নম্বর অংশ, থার্ড স্তর। এই থার্ড স্তরটাই পুরু হয়ে যায়, ইন্টিমা পুরু হয়ে যায়, মানে মা মোটা হয়ে যায়। এই মোটা হওয়া জায়গাগুলোর নাম হলো টিনিডিয়া। ইন্টিমা 9টয়, এবার টিনিডিয়া। ইন্টিমার থেকে টিনিডিয়া, ইন্টিমা মোটা হয়ে গেলে হয়ে যাবে টিনিডিয়া। ইন্টিমা 9টা একসাথে ছিল, এবার 9টাও ছুটে গেল, টিনিডিয়া মোটা হয়ে গেল। এই টিনিডিয়া 2টা কাজ করে। কি কি? ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, আবার ট্রাকিয়ার অতি প্রসারণ থেকেও রক্ষা করে, 2টাই করে। ট্রাকিয়া চুপসে যায় কখন? বাতাসের চাপ কমে গেলে, চাপ কমলে চুপসে যায়। আর অতিরিক্ত বাতাস প্রবেশের ফলে চাপের বৃদ্ধিজনিত কারণে অতি প্রসারণ হয়। 2টার থেকে ট্রাকিয়া বাঁচায়। বেশি বড় হইতে যায় না, বেশি ছোট হইতে যায় না। ট্রাকিয়া না, দুঃখিত, টিনিডিয়া বাঁচায়। ট্রাকিয়া সাধারণত দেহে জালিকাকারে বিন্যস্ত থাকলেও কয়েকটা নালী অনুদৈর্ঘ্যে আছে, অনুপ্রস্থে আছে। এই নালীগুলিকে বলা হয় ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়া পড়ছি, ট্রাকিওল কোষ পড়ছি, ট্রাকিওল পড়ছি, পড়বো আর কি, সামনে পড়ছি, পড়বো, ব্যাখ্যা পড়বো। তবে ট্রাকিয়াল কাণ্ড বললে কিছু জিনিস আছে। দেহে কয় জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড আছে? আচ্ছা, এখানে শুধু আসলে অনুদৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু আমাদের সুবিধা হইলো এখানে শুধু অনুদৈর্ঘ্যগুলির নামই দিছে এবং সংখ্যাই দিছে। এই জন্য আমরা পড়ব ট্রাকিয়াল কাণ্ড 3, ট্রাকিয়াল 3, কারণ দেহে কয়টা ট্রাকিয়া আছে এটা কিন্তু কোথাও বলে নাই। ট্রাকিয়াল কাণ্ড কয়টা আছে এটা বলছে, ট্র আর ত একসাথে মিলাই দিব। অনুদৈর্ঘ্যগুলি দেহের ড্যাশ বরাবর বিস্তৃত, বোঝাই যায়, দৈর্ঘ্যগুলি দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হবে। 3টা অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। 3টার নাম কি কি? একটার নাম পৃষ্ঠীয়, একটার নাম পার্শ্বীয়, আর একটার নাম অঙ্কীয়। পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডটা ড্যাশ এর দুপাশে অবস্থিত। 3 জোড়া, কিন্তু প্রত্যেকটা 1 জোড়া কইরা। পৃষ্ঠীয়টা কিসের? পৃষ্ঠে থাকে কে? হৃদযন্ত্রের 2 পাশে, সবই 2 পাশে, হৃদযন্ত্রের 2 পাশে অবস্থিত। পার্শ্বীয়টা কিসের 2 পাশে? পাশে কি আছে? পাশে কিছুই নেই, পাশে দেহের 2 পাশে হলো পার্শ্বীয়, দেহের 2 পাশে। আর অঙ্কীয় অনুদৈর্ঘ্যটা কিসের 2 পাশে? অঙ্কীয় দিকে আছে। স্নায়ুরজ্জুর 2 পাশে, অঙ্কীয় দিকে স্নায়ুরজ্জু আছে, মানে মানুষের উল্টা আর কি।
পার্শ্বীয় ইংরেজি ল্যাটারাল, পৃষ্ঠীয় ইংরেজি ডর্সাল, অঙ্কীয় ইংরেজি ভেন্ট্রাল। অঙ্ক ভেন্ট্রাল, ভ্যানে বসে বসে অঙ্ক করে, ভ্যান ভ্যান ভ্যান। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড ড্যাশ থেকে সৃষ্টি হয়। পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড হতে পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড হইতে অনুপ্রস্থগুলো তৈরি হয়। মানে অনুপ্রস্থ হয় পার্শ্বীয় থেকে, পার্শ্বীয় মানে দেহের দুই পাশ থেকে, দেহের দুই পাশ, হৃদযন্ত্রের দুই পাশও না, স্নায়ুরজ্জুর দুই পাশও না, দেহের দুই পাশ থেকে হয় অনুপ্রস্থগুলো সৃষ্টি হয় আর কি। এরা আবার পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করে, লাগবে না। ট্রাকিয়ার কাজ কি? গ্যাস পরিবহন করা, লম্বা না, সারা দেহে শ্বাসনিক গ্যাস পরিবহন করা। বায়ুথলি বা এয়ার স্যাক। ড্যাশ এর কিছু শাখা প্রসারিত হয়ে বায়ুথলি এয়ার স্যাক তৈরি করে। কে তৈরি করে বায়ুথলি? ট্রাকিয়া বায়ুথলি তৈরি করে। আর একটু পরেই পড়ব ট্রাকিওল প্রান্তীয় থলি তৈরি করে, এটা পরে। বায়ুথলি বা এয়ার স্যাক তৈরি করে ট্রাকিয়া। এই ট্রাকিয়াগুলোতে কি ইন্টিমা আছে? নাই। ইন্টিমা শুধু আছে কই? ট্রাকিয়াতে। ট্রাকিয়া মা কিয়ারার মা ট্রাকিয়াতে শুধু ইন্টিমা আছে। বায়ুথলিতেও নাই, ট্রাকিওলেও নাই। বায়ুথলির প্রাচীর কেমন? পাতলা প্রাচীর। থলের প্রাচীর তো পাতলাই হবে। বায়ুথলিগুলি দেহের কোন কোন অঞ্চলে অবস্থান করে? থলিগুলি দেহের সব অঞ্চলে অবস্থান করে। মস্তক, বক্ষ, উদর সব অঞ্চলে অবস্থান করে বায়ুথলি। থলি সাফাই সবখানে আছে, বায়ু সবখানে আছে, বায়ুথলি সবখানে আছে। বায়ুথলির দুইটা কাজ আছে। প্রথম কাজটা হইল থলি যেহেতু কি করবে? ধরে রাখবে। কি ধরে রাখবে? অতিরিক্ত বায়ু ধরে রাখবে। আর দ্বিতীয় কাজ হইল তার কাছে অনেক বায়ু আছে, তার মানে সে ড্যাশ নিয়ন্ত্রণ করবে, সরবরাহ নিয়ন্ত্রণ করবে। ট্রাকিয়াল তন্ত্রে বায়ুর সরবরাহ নিয়ন্ত্রণ করবে। কোথায়? ট্রাকিয়াল তন্ত্রে। সে খুব একটা না, ট্রাকিয়াল তন্ত্র মানে পুরোটাই ট্রাকিয়াল তন্ত্র, পুরো শাসনতন্ত্র মানেই ট্রাকিয়াল তন্ত্রে বায়ুর সরবরাহ নিয়ন্ত্রণ করবে। ট্রাকিওল কোষ এর অপর নাম প্রান্তীয় কোষ। ট্রাকিওল কোষ জিনিসটা কি? নালী না কোষ? কোষ। ট্রাকিওল কোষ একটা কোষ, নামের শেষে কোষ। আর ট্রাকিওল জিনিসটা কি? নালী নাকি কোষ? নালী। ট্রাকিয়াও নালী, ট্রাকিওলও নালী। ট্রাকিওল কোষ কোত্থেকে উৎপন্ন? ট্রাকিয়া থেকে। ট্রাকিয়ার পরে ট্রাকিওল কোষ পড়ছি না? তারপরে ট্রাকিয়ার থেকে ট্রাকিওল কোষ উৎপন্ন। এই ট্রাকিওল কোষের আকার কেমন? তারকাকার। ট্রাকিওল কোষই হইল স্টার। ট্রাকিওল কোষ স্টার। যে কিনা ট্রাকিওল তৈরি করে, সেই ট্রাকিওল একদম দেহে চলে যায়, দেহে গিয়ে বায়ু দিয়ে আসে। এটা একটা স্টারশিপ ওয়ালা কাজ না? ট্রাকিওল কোষে কি থাকে? যেহেতু একটা কোষ, তাই কি থাকবে? কোষে যা থাকে তাই থাকবে। ড্যাশ নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, আর পাতলা কোষ পর্দা মানে কোষ ঝিল্লি পর্দা। ট্রাকিওল কোষের কাজ, প্রথম কাজ হলো ড্যাশ নামক নালী সৃষ্টি করে, ট্রাকিওল নামক নালী সৃষ্টি করে। আর
ড্যাশ ও ড্যাশের মধ্যস্থ গ্যাসের আদান প্রদানে বিশেষ ভূমিকা রাখে। দুইটার মধ্যে গ্যাসের আদান প্রদানে ভূমিকা রাখে। যেহেতু এর থেকে ট্রাকিওল কোষ উৎপন্ন হয়, তার মানে দেহকোষ আর ট্রাকিয়ার মাঝখানের গ্যাসের আদান প্রদানে ভূমিকা রাখে কে? ট্রাকিওল কোষ। এর মাঝখানে কিন্তু ট্রাকিওল কোষও আছে, আবার ট্রাকিওলও আছে। দেহকোষ আর ট্রাকিয়ার মধ্যে ট্রাকিওল কোষও আছে, আবার ট্রাকিওলও আছে। তবে এই লেখা থাকে এই বিশেষ ভূমিকাটা কে পালন করে? দেহকোষ ও ট্রাকিয়ার মধ্যস্থ গ্যাসের আদান প্রদানে ভূমিকা পালন করে ট্রাকিওল কোষ। ঠিক আছে, কোষটাই ভূমিকা পালন করে, কোষ ভূমিকা পালন করে। ট্রাকিওল এর প্রাচীর ইন্টিমাবিহীন ও ড্যাশবিহীন, কাইটিনবিহীন, কাইটিনও নাই। পেরিট্রিম কাইটিনযুক্ত, তবে ট্রাকিওল কোষে কাইটিনও নাই, ইন্টিমাও নাই। প্রত্যেক শাখা মানে প্রত্যেকটা ট্রাকিওল শাখা এর শেষ প্রান্তে থাকে ড্যাশ, প্রান্তীয় থলি থাকে ট্রাকিওলের শেষ প্রান্তে। প্রান্তীয় থলির অপর নাম লম্বা থলি। থলির নাম লম্বা থলি বা প্রান্তীয় থলি। ট্রাকিওলরা যেহেতু লম্বা লম্বা হয়, এই জন্য ওরা তো আর মতো নালীর মতো, তাই না? নালী তো ওরা, এরা লম্বা থলি বা প্রান্তীয় থলি। এই লম্বা থলি বা প্রান্তীয় থলির ভিতরে কি থাকে? বায়ু নাকি তরল? তরল থাকে। বায়ু থলিতে বায়ু থাকে, লম্বা থলি বা প্রান্তীয় থলিতে তরল থাকে। তার মানে ট্রাকিওল কোষের পরেই দেহকোষ, জিনিসটা ঠিক, তাও মাঝখানে একটা থলি থাকে। ট্রাকিওল কোষ, তারপরে গঠন হয় একটা প্রান্তীয় থলি বা লম্বা থলি, তারপরে যায় দেহকোষে। যেমন ট্রাকিওল কোষ থেকে ড্যাশ এ দ্রবীভূত হয়ে ড্যাশ প্রক্রিয়ায় অক্সিজেন দেহকোষে প্রবেশ করে। দ্রবীভূত হয় কোথায়? ওই যে লম্বা থলি বা প্রান্তীয় থলির তরলে অক্সিজেনটা দ্রবীভূত হয়। তারপর কি প্রক্রিয়ায় দেহকোষে যায়? ব্যাপন প্রক্রিয়ায় দেহকোষে যায়। ব্যাপন। তার মানে ব্যাপনটা হয় শুধুমাত্র কোথায়? ট্রাকিয়াতে, বায়ুথলিতে, কোথায়? শুধু ট্রাকিওলে বা ইচ্ছা করলে প্রান্তীয় থলিতেও বলতে পারি, দুই জায়গায় হয়, ট্রাকিওল থেকে প্রান্তীয় থলি। আবার সেম একইভাবে দেহকোষ থেকে CO2 দেহে আসে। ট্রাকিয়া আর ট্রাকিওলের পার্থক্য, ব্যাসটা ইচ্ছা করে ওইখানে পড়ি না, এখানে সুন্দর করে লেখা আছে তাই। কোনটা বড়? অবশ্যই ট্রাকিয়া বড়, ওল মানে ছোট। কোনটার শাখা প্রশাখা আছে, ট্রাকিয়ার না ট্রাকিওলের? ট্রাকিয়ার শাখা প্রশাখার নাম ট্রাকিওল। তার মানে ট্রাকিওল নিজেই শাখা প্রশাখা, অন্য কারো একজনের, তার মানে তার শাখা প্রশাখা থাকবে না। তাই ট্রাকিওল শাখা প্রশাখা বিহীন, আর ট্রাকিয়া শাখা প্রশাখা যুক্ত। ট্রাকিয়ার শাখা প্রশাখার নামই ট্রাকিওল। ট্রাকিয়ার ব্যাস কত? 2.5। মনে রাখবো কিয়া মানে কিয়ারা মাঝে মাঝে আড়ায় যায়। কিয়ারা মাঝে মাঝে আড়ায় যায় মামির সাথে, আড়াই মামি কিয়া। আর ট্রাকিওলের ব্যাস 3টা লেখা আছে, মানে 2টা, একটা রেঞ্জ আর একটা হলো একটা। একবার লিখছে ড্যাশের কম, 1 মামি এর কম, এটা হলো 2.5, এটা হলো 1 মামি এর কম। আবার একটা রেঞ্জও দিয়েছে কত? 0.3, 0.2 থেকে 0.3, পুটু মামি 0.2 থেকে 0.3 মাইক্রোমিটার। বায়ুশূন্য অবস্থায় চুপসায় কোনটা? ট্রাকিওল। কেন? কারণ অন্তঃপ্রাচীরে ইন্টিমা নাই। অবস্থান, ট্রাকিয়া কোথায় থাকে আর ট্রাকিওল কোথায় থাকে? ট্রাকিয়া থাকে হিমোসিল। ঘাসফড়িংয়ের ভিতরের দেহ সব জায়গায় বলা হয় হিমোসিল, কারণ রক্তপূর্ণ গহ্বর। আর ট্রাকিওল থাকে কিসের? ড্যাশ এর সান্নিধ্যে, দেহকোষ এর নিবিড় সান্নিধ্যে। ট্রাকিয়ার বর্ণ কি আর ট্রাকিওল এর বর্ণ কি? ট্রাকিয়া হইল
রূপার মতো চকচকে বর্ণ। ট্রাকিয়া, কিয়ারা, কিয়ারা অনেক সুন্দর রূপার মতো রং, বা মনে করতে পারি টিয়ারা। তাই কিয়ারা ইলিশ মাছ খেতে পছন্দ করে, রূপার মতো চকচকে ইলিশ মাছ। আর ট্রাকিওল, এটার রং হলো সাদাটে, কারণ রূপার মতো চকচকে কিন্তু একটু ফেড হয়ে গেলে সাদাটে হয়ে যাবে। ট্রাকিয়াটাই একটু নারীটাই মানে শাখা প্রশাখা হয়ে গেলে সাদাটে হয়ে যায় আর কি, ট্রাকিওল হয়ে যায়। ট্রাকিয়ার ভিতরে ড্যাশে পূর্ণ আর ট্রাকিওলের ভিতরে ড্যাশ পূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ট্রাকিয়ার ভিতরে থাকে বায়ু, তার মানে ট্রাকিওলের ভিতরে থাকে তরল। বায়ুথলির ভিতরে থাকে বায়ু, লম্বা থলি বা প্রান্তীয় থলির ভিতরে থাকে তরল। ট্রাকিয়া থেকে উৎপন্ন, গুরুত্বপূর্ণ। ট্রাকিয়া অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন, ভালো করে মনে রাখবো। কোত্থেকে উৎপন্ন? অ্যাট্রিয়াম থেকে, স্পাইরাকল থেকে না, হয়তো অন্য কোথাও লেখা আছে, পরে দেখবনি। অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন ট্রাকিয়া, অ্যাট্রিয়াম থেকে। আবার স্পাইরাকল কোন প্রকোষ্ঠে যুক্ত? স্পাইরাকল অ্যাট্রিয়ামে যুক্ত। ট্রাকিয়া অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন, আর এরা ট্রাকিওল কোষ থেকে উৎপন্ন। ট্রাকিয়া কোথায় পরিসমাপ্ত হয়? ট্রাকিয়ার পরেরটায় পরিসমাপ্ত হয়। ট্রাকিয়ার পরেরটা কি? ট্রাকিওল কোষ, তার মানে ট্রাকিওল কোষে পরিসমাপ্ত হয়। ঝামেলা নাই কোনো, পরিসমাপ্তিতে নো ঝামেলা। আর ওইটা একদম লাস্টে কি? দেহকোষে পরিসমাপ্ত হয়। দেহকোষের সাথে সান্নিধ্য কার থাকে? ট্রাকিওল কোষে, ট্রাকিওলের থাকে, ট্রাকিয়ার থাকে না। এইবার হইল ঝামেলাপূর্ণ জিনিস। পরিসমাপ্তিতে কোনো সমস্যা নাই, পরিসমাপ্তিতে ট্রাকিওল কোষে পরিসমাপ্তি, যেটা পড়ছি সেইটাই। দেহকোষে পরিসমাপ্তি, যেটা পড়ছি সেইটাই। ঝামেলাটা হইল, কাজ হইল অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটানো। এখানেও কাজ হইল ড্যাশ প্রক্রিয়ায় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটানো, ব্যাপন করে ট্রাকিওল। সমস্যাটা হইতেছে ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত, এটাও সমস্যা, ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত। এ তো ট্রাকিওল, ট্রাকিওল 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 কোষ থেকে দেহকোষ পর্যন্ত ব্যাপন প্রক্রিয়ায় বিনিময় করে। মানে মনে রাখবো, যদি এ ট্রাকিওল থেকে শুরু করতো, আর এ যদি ট্রাকিওল থেকে শুরু করতো, তাহলে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যাইত। এখানে বলছি স্পাইরাকল থেকে ট্রাকিওল পর্যন্ত। স্পাইরাকল নিয়ে সমস্যা নাই, নো সমস্যা। দেহকোষ নিয়েও সমস্যা নাই, এগুলি বাদ। প্রথমটা ট্রাকিয়া নিয়ে যায় ট্রাকিওল পর্যন্ত, আর ট্রাকিওল নিয়ে আসে ট্রাকিওল কোষ থাইকা। ট্রাকিওল পর্যন্ত নিয়ে গেলে কিন্তু ট্রাকিওল কোষ পার করতে হয়, তাও লেখছে, মনে রাখবো কেমনে। ট্রাকিয়া বড় ভাই, ট্রাকিওল ছোট ভাই, আর ট্রাকিওল কোষ হইল ট্রাকিওলের মা, ঠিক আছে? বড় ভাই চাবে আমি যেন আমার কাজটা একদম আমার ভাই পর্যন্ত পৌঁছায়, ছোটো ভাই পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি, যেন সে সাহায্য করতে পারে। এই জন্য স্পাইরাকল থেকে একদম ছোটো ভাই পর্যন্ত নিয়ে গেছে, ট্রাকিওল পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু ছেলে মানে ট্রাকিওল, ছেলেও আবার চাবে যে মায়ের কষ্ট না হয়, আমি যেন ট্রাকিওল কোষ মানে মায়ের থেকে নিয়ে আসি। এই জন্য ছেলে নিয়ে আসে মায়ের থেকে শেষ পর্যন্ত, আর বড় ভাই নিয়ে যায় ছোটো ভাইয়ের পর্যন্ত। আপনি মনে রাখলি সহজ। ট্রাকিয়া নিয়ে যায় ট্রাকিওল পর্যন্ত, আর ট্রাকিওল আনে মায়ের থেকে মানে ট্রাকিওল কোষ থেকে শেষ পর্যন্ত। তাহলে এই মা আর ছেলের উদাহরণ দেওয়া কিন্তু এই ঝামেলাটাও মিটাইতে পারি, যে দেহকোষ থেকে ট্রাকিয়ার মধ্যস্থ গ্যাসের আদান প্রদানে বিশেষ ভূমিকা পালন করে কে? এর ভিতরে মাও আছে, ছেলেও আছে। মা আর ছেলের মধ্যে বিশেষ ভূমিকা পালন করবে কি? অবশ্যই মা, তার মানে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ। শ্বসন পদ্ধতি। ঘাসফড়িংয়ের রক্ত শ্বসনে ভূমিকা পালন করতে পারে না কেন? কারণ ঘাসফড়িংয়ের রক্তে শ্বাসরঞ্জক নেই। রক্ততে র আছে, শ্বসনে স আছে, আর শ্বাসরঞ্জক স র উল্টায় দিছে। রক্ত শ্বসনে ভূমিকা পালন করতে পারে না কেন? কারণ শ্বাসরঞ্জক নেই, স র, রস স র। পেশির কার্যকারিতায় ড্যাশ এর সংকোচন, ড্যাশ এর ছন্দময় সংকোচন প্রসারণের ফলে বায়ু দেহে প্রবেশ করে এবং বের হয়ে আসে। তার মানে
বাতাস দেহে ঢুকে এবং বাইরে হয় কিসের ছন্দময় সংকোচন হইলে? উদর উদর মানে পেট ছোট বড় হইলে বাতাস ঢুকে। মনে রাখতে পারি বেশিরভাগ বেশিরভাগ শ্বাসরন্ধ্র হইতে ঢুকবে, তাই না? বেশিরভাগ শ্বাসরন্ধ্র হইতে উদর অঞ্চলে 8 জোড়া, 2 জোড়া বক্ষাঞ্চলে, এই জন্য উদরের ছন্দময় সংকোচন প্রসারণে এই কাজটা হয়। এই জিনিসটা এখানেও ছিল, বাদ দিয়ে আসছিলাম। এই যে শ্বসনের সময় কিসের সংকোচন প্রসারণ হয়? উদরের। উদরের সংকোচন প্রসারণে এরা ট্রাকিয়াল তন্ত্রে বায়ু সরবরাহ করে। সরবরাহ থলি, থলি সরবরাহ করে। থলি দিয়ে সরবরাহ করো, থলি দিয়ে সরবরাহ করো। শ্বাস গ্রহণ বা প্রশ্বাস, মোট 10 জোড়ার মধ্যে প্রশ্বাস হয় কোনগুলা দিয়া আর নিঃশ্বাস হয় কোনগুলা দিয়া? শুরুর, সবসময় মনে রাখবো, শুরুর দিক দিয়ে নেয়, পিছন দিক দিয়ে ছাড়ে। সবাই শুরুর দিক দিয়ে নেয়, পিছন দিক দিয়ে ছাড়ে। যেমন মানুষ, খাবার। কয়টা? শুরুর প্রথম 4 জোড়া হইল প্রশ্বাসী, দুঃখিত, হ্যাঁ শেষ নিঃশ্বাস, হ্যাঁ প্রশ্বাসী বা শ্বাস নেয়। আর পরের 6 জোড়া ছাড়ে, মানে 4 ছক্কা, 4 ছক্কা, 4 নেয় 6 ছাড়ে, 4 নেয় 6 ছাড়ে। প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্রকে বলা হয় ড্যাশ শ্বাসরন্ধ্র, প্রশ্বাসী। ইংরেজিতে ইনহেলেটরি, ইনহেল মানে প্রশ্বাস। ছবিটা লাগবে না, তাও দেখে রাখতে পারি। নিষ্ক্রিয় প্রক্রিয়া কোনটা? নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নিঃশ্বাস নিষ্ক্রিয়, টান দিতে হয় সক্রিয়। এখানে ঝামেলা করছে। প্রশ্বাসের সময় কিন্তু বলছে উদরীয় পেশির সংকোচন, উদরীয় পেশির প্রসারণ, উদর বড় হয়, ট্রাকিয়া বড় হয়, ঠিক আছে? কিন্তু এই জায়গায় বলছে কি বক্ষীয় ও উদরীয় পেশির সংকোচনের ফলে। আদব ব্যাপার। যখন শ্বাস ছাড়বে তখন তো ছাড়বে শুধু উদরের 6টা দিয়া, শ্বাস নিবে বক্ষের 2টা আর উদরের 2টা দিয়া, মোট 4টা। আর শ্বাস ছাড়বে উদরের 6টা দিয়া। কিন্তু আদব ব্যাপার, শ্বাস ছাড়ার সময় যেখানে বুকের গুলি ইউজ হইতেছেই না, সেখানে বক্ষীয় সংকোচন হয়েছে। নিঃশ্বাসের সময়, প্রশ্বাসের সময় বা শ্বাস নেওয়ার সময় শুধু উদর, আর শ্বাস ছাড়ার সময় উদরও আছে, বক্ষ আছে, যদিও বক্ষীয় দিয়ে ছাড়বে না, ছাড়বে শুধু উদরের 6টা দিয়েই। গুরুত্বপূর্ণ না, তাও বললাম আর কি। নিঃশ্বাসের মাধ্যমে কতটুকু কার্বন ডাই অক্সাইড দেহ থেকে নিষ্ক্রান্ত হয়? খুবই অল্প। তাহলে অধিকাংশ কার্বন ডাই অক্সাইড কীভাবে যায়, কোন প্রক্রিয়ায় যায়? ড্যাশ দ্বারা যায়, ড্যাশ দ্বারা নিষ্ক্রান্ত হয়, ব্যাপন প্রক্রিয়া যায়। ব্যাপন ব্যাপন ব্যাপন, বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড বাইরে হয় ব্যাপন প্রক্রিয়া, ফুস করে বাইরে হয়ে যায় ব্যাপনের মতো, ঠিক আছে? কি দ্বারা? দেহতল দ্বারা। মনে রাখবো, তল দিয়ে ব্যাপন করো না, তল দিয়ে ব্যাপন করো না। ঘাসফড়িং তল দিয়ে ব্যাপন বেশি করে, ঘাসফড়িং তল দিয়ে মানে দেহতল দিয়া ব্যাপন প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড বেশি পাঠায়। এইবার একটা সুন্দর সুন্দর রেখাচিত্র। বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, সেই অক্সিজেন ঢুকলো কি দিয়া? শ্বাসরন্ধ্র দিয়া। শ্বাসরন্ধ্রে পরে আসলো কোথায়? অ্যাট্রিয়ামে, গোল অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম থেকে আসলো ট্রাকিয়াতে, ট্রাকিয়া থেকে গেল ট্রাকিওলে, ট্রাকিওল থেকে গেল কোথায়? গুরুত্বপূর্ণ, প্রান্তীয় থলিতে। প্রান্তীয় থলি ছাড়া কিন্তু রেখাচিত্র হবে না, থলি লাগবে। তবে রেখাচিত্রে কোষ থাকবে না, কারণ কোষের কাজ হলো ট্রাকিওল উৎপন্ন করা, তাই না? এই জন্য প্রান্তীয় থলির ভিতরে গিয়া যাবে দেহকোষে, তারপর জারণ হবে এবং CO2 উৎপন্ন হবে। এই CO2 আবার আসবে পুরো উল্টা, প্রান্তীয় থলি, ট্রাকিওল, ট্রাকিয়া, অ্যাট্রিয়াম, শ্বাসরন্ধ্র, বায়ুমণ্ডল, পুরো উল্টা। যেমনি ঢুকছে ওইভাবে উল্টা করে বার হয়ে যাবে আবার। রেচনতন্ত্র, ড্যাশ জাতীয় খাদ্য বিপাকে সৃষ্ট ড্যাশ ঘটিত বর্জ্য পদার্থ। ঘটিত হইল নাইট্রোজেন ঘটিত। আর কোন জাতীয় খাবার থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য আসে? আমিষ জাতীয়। আমিষে কিন্তু নাইট্রোজেন আছে, আমিষ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়াকে বলা হয় রেচন। তার মানে এই সংজ্ঞা অনুযায়ী শুধু আমিষ জাতীয় খাদ্য বিপাকে সৃষ্ট খাবারই রেচন, বাকিগুলিকে বাড়ি করাকে রেচন বলে না।
কি সংজ্ঞা দিছে, যাই হোক জানি না তো। সব পতঙ্গের মতো ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গ কোনটা? প্রধান হলো মালপেজিয়ান নালিকা। আর সহকারী কোনগুলি বা অতিরিক্ত অতিরিক্ত রেচনাঙ্গ কোনটা এবং কয়টা? অতিরিক্ত হলো 4টা। কে? মা হলো মালপেজিয়ান নালিকা। তারপরে কি নেই, কি দিয়া? কিউটিকল। কি দিয়া কিউটিকল? কি দিয়া কিউটিকল? মা কি নে দিয়া নেফ্রোসাইট। ই দিয়া 2টা। কি? ইউরিকোজ গ্রন্থি আর ইউরেট কোষ। ইউরিকোজ গ্রন্থি, ইউরেট কোষ। এরা ড্যাশ পুঞ্জের কিছু কোষ। এই 4জন বা ইউরেট কোষটা ড্যাশ পুঞ্জের কোষ। কি পুঞ্জের? মেদপুঞ্জের কোষ। মেদপুঞ্জের কোষ এরা, মেদপুঞ্জের কোষ। মালপেজিয়ান নালিকা আবিষ্কার করেন কে? মালপিজি, মার্সেলো মালপিজি। কোন দেশের? ইতালির। মালপিজি বানান লাস্ট হলো জিএইচআই, যে মালপিঘিয়ান, জিএইচআই। তার নাম অনুসারে নামকরণ করা হয়। কত সালটা যদি মনে রাখতে চাই? 166 নয়, শুরুতে 1, তারপরে 66। ঘাসফড়িং উড়ে যেহেতু 66 ছক্কার মতো উড়ে যায় ঘাসফড়িং, তারপরে হলো 9, 6 9 করছে। ড্যাশ ও ড্যাশের সংযোগস্থলে মালপিজিয়ান নালিকা থাকে কার? মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন আর ইলিয়ামের, মানে পশ্চাৎপৌষ্টিক নালীর শুরুতে আছে ইলিয়াম, ইকরা, ওই ইলিয়ামের সংযোগস্থলে থাকে। ড্যাশের মতো মালপেজিয়ান নালিকা সুতার মতো। কিসে বিস্তৃত থাকে? এরা বিস্তৃত থাকে হিমোসিলে, মানে এদের মাথাটা বা মুক্ত প্রান্তটা বা প্রান্তটা থাকে হিমোসিলের মধ্যে নিমজ্জিত। আর কয়টা থাকে মালপেজিয়ান নালিকা? প্রায় মালপেজিয়ান নালিকা প্রায় থাকে 100টা, 100টা মালপেজিয়ান নালিকা থাকে। 100 নালিকা। এগুলোর মুক্ত প্রান্ত ড্যাশ রকমের, মুক্ত প্রান্ত বদ্ধ এবং ড্যাশ এর মধ্যে নিমজ্জিত, হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত। যদি বলে নিমজ্জিত কার মধ্যে, তাহলে ম আছে না, কেন হিমোলিম্ফ 2টা ম আছে, আর হিমোসিলে তো 1টা ম। নিমজ্জিত বললে 2টা ম, হিমোলিম্ফ। আর কোন গহ্বরে থাকে? তাহলে হিমোসিল গহ্বরে, হিমোলিম্ফের মধ্যে নিমজ্জিত। এদের মুক্ত প্রান্ত বদ্ধ। মুক্ত প্রান্ত বলতে বুঝাইছে এইটা, এই যে এই প্রান্তগুলির মুক্ত প্রান্ত, এই বাইরেরগুলি। আর মুক্ত প্রান্ত মানে বাইরের প্রান্ত। আর বদ্ধ বলতে বুঝাইছে কি কোনো ছিদ্র নাই আর কি। মুক্ত প্রান্তে কোনো ছিদ্র নাই, যে ছিদ্র যেখানে ঢুকবে এরকম না। এগুলো হলো বদ্ধ প্রান্ত, আর এগুলো হলো মুক্ত প্রান্ত। মুক্ত প্রান্ত বদ্ধ মানে ছিদ্র নাই। ছবি। আচ্ছা, মুক্ত প্রান্তটা না, অন্য প্রান্তটা মানে বদ্ধ প্রান্তটা কিসের গহ্বরে উন্মুক্ত? পৌষ্টিক নালীর গহ্বরে উন্মুক্ত। মানে বদ্ধ প্রান্তটা চলে যায় একদম পৌষ্টিক নালীতে, যেন পৌষ্টিক নালীর পরে পায়ুতে যাবে, এই জন্য পৌষ্টিক নালীর পরে যেন পৌষ্টিক নালী যদি চলে যায় ওখান থেকে যেন পায়ুতে দিয়া বর্জ্য বাইর হয়ে যায়, এই জন্য এদিক দিয়া শোষণ করবে। সামনে দিয়া নেয়, পেছন দিয়ে স্যারে বলছি না, এটা সামনের দিক। সামনে দিয়া হিমোলিম্ফ থেকে বা হিমোসিল থেকে শোষণ করবে ময়লাগুলি, তারপরে ময়লা না সব কিছু শোষণ করবে, তারপর বিক্রিয়া কইরা এই দিকে আছে কিসের সাথে উন্মুক্ত? এই দিকটা আছে পৌষ্টিক নালীর সাথে উন্মুক্ত। এইদিকে ময়লা হলো ইউরিক অ্যাসিড, এদের ময়লা ইউরিক অ্যাসিড। মানুষের ময়লা কি? ইউরিয়া, এদের ময়লা হলো ইউরিক অ্যাসিড। 2টা ঘাসফড়িং ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা দিয়ে দেবে কই? পৌষ্টিক নালীতে, যেন ওই দিক দিয়ে পায়ু ছিদ্র দিয়ে বাইর হয়ে যায়। প্রত্যেক মালপেজিয়ান নালিকা কত টুকু লম্বা? 25 মিমি লম্বা, 25 মিলিমিটার লম্বা, ঠিক আছে? মাইক্রোমিটার না কিন্তু, মিলিমিটার। 25 মিলিমিটার লম্বা জিনিস এগুলি, 25 মিলিমিটার লম্বা জিনিস। 25 মনে রাখবো কেমনে? মাল মানে মত্ত, ঠিক আছে? মাল খায়া, এই যে 25 করে না, মাল খায়, মাল 25। আর ব্যাস কত? ব্যাস হলো 1 মিলিমিটার, 1 মিলিমিটার ব্যাসযুক্ত। এই নালীর ভিতরের ফাঁকা গহ্বরকে, মানে মালপিজিয়ান নালীর ভিতরের
ফাঁকা গহ্বরকে বলা হয় লুমেন। মনে রাখবো, মাল্লুমেন। মাল্লুমেন মানে যে ম্যানের অনেক মাল আছে, মানে অনেক টাকা পয়সা আছে, মাল্লুমেন। এই নালীর প্রাচীর ড্যাশ কোষ দ্বারা গঠিত। এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল কোষ। এপিথেলিয়াল 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 তার মানে মাল এপিথেলিয়াল। মাল এপিথেলিয়াল। মালপিজিয়ান নালিকা এপিথেলিয়াল। মাল এপিথেলিয়াল। কোষ স্তরের বাইরের দিকে আছে ভিত্তি পর্দা এবং ভিতরের দিকে আছে মাইক্রোভিলাই। কোষ স্তর মানে এপিথেলিয়াল কোষ আছে কোথায়? এপিথেলিয়াল কোষ আছে মালপিজিয়ান নালিকায়, তাই না? মনে রাখবো, মালপিজিয়ান নালিকার কোষ স্তরের বাইরের দিকে ভিত্তি পর্দা, বাইরের দিকে পর্দা, আর ভিতরের দিকে মাইক্রো। মনে রাখবো, মাইক্রোর ভিতরে মাল। মাইক্রোর ভিতরে মাল, আসলে মালের ভিতরে মাইক্রো, যাই হোক, মাইক্রোর ভিতরে মাল, মাইক্রোর ভিতরে মাল। মাইক্রো হলো মাইক্রোভিলাই, ভিতরে মাল মানে মালের ভিতরে মাইক্রোভিলাই। মালপিজিয়ান নালিকার এপিথেলিয়াল কোষের ভিতরের স্তরে অসংখ্য মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে বৈশিষ্ট্যপূর্ণ ড্যাশ তৈরি করে। মাইক্রোভিলাইগুলো ব্রাশ বর্ডার তৈরি করে। মনে রাখবো, মাইক্রোতে বসে সম্মিলিতভাবে ব্রাশ করো। মাইক্রোতে বসে সম্মিলিতভাবে ব্রাশ করো। ব্রাশ বর্ডার গঠন করে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই থাকে মালপিজিয়ান নালিকার ভিতরে, কোষস্তরের ভিতরে, কোষস্তরের ভিতরের দিকে। নালিকারা কেমন নরণক্ষম? নালিকারা বেশি নরণক্ষম না, নালিকাগুলি বেশি নড়তে পারে না। তাহলে কিসের আন্দোলনে রেচন সম্পন্ন হয়? নালিকার আন্দোলনে? না না না, নালিকারা বেশি নড়তেই পারে না। হিমোলিম্ফের আন্দোলনে, মানে রক্তই লাফায় লাফায়া, রক্ত থেকে ওইসবই লাফায় লাফায় ঢুকে পড়ে নিজে। এই নিজে টাইনে নিয়ে আসে না, এমনি এসে ঢুকে পড়ে বেশি একটা, বেশি ও টানে কম। প্রত্যেক মালপিজিয়ান নালিকার গোড়ার অংশ হইল ড্যাশের জন্য অভিযোজিত। গোড়ার অংশ হইল ক্ষরণ এর জন্য অভিযোজিত। ক্ষরণ বা নিঃসরণ। ক্ষরণ করে বা নিঃসরণ করে। ক্ষরণ বা নিঃসরণের বিপরীত কি? বিপরীত হলো শোষণ। তার মানে ক্ষরণ মানে ছাইরা দেয়, নিঃসরণ মানে ছাইরা দেয়, শোষণ মানে শীর্ষা নেয়, গোড়া দিয়া ছাইরা দেয়, আগা দিয়া নেয়, এমনি তো পড়ছি। এই জন্য প্রান্তীয় অংশ, প্রান্ত মানে আগার অংশ, আগার অংশ ড্যাশের জন্য অভিযোজিত, শোষণ এর জন্য। মনে রাখবো, গোড়া র আছে, ক্ষরণ র আছে, নিঃসরণ র আছে, আর শোষণের র নাই, প্রান্তীয়তে র নাই। কোথায় ভাসমান বললে বলবো হিমোলিম্ফে। কোথায় নিমজ্জিত বললে বলবো হিমোলিম্ফে। মুক্ত প্রান্তরা ভাসমানেও ম আছে, হিমোলিম্ফে দুইটা ম আছে। নিমজ্জিত ম আছে, হিমোলিম্ফে দুইটা ম আছে। হিমোলিম্ফ এ ন্যায় কি, মানে শোষণ করে কি কি, এবার একটা বিক্রিয়া হয়া তৈরি হয় কি কি। মনে রাখবো, তিনটা জিনিস শোষণ করে, বিক্রিয়া হয়া তিনটা জিনিস তৈরি হয়। সেই তিনটার মধ্যে এখানে আসি, সেই তিনটার মধ্যে কোনটা কই যায় বা কয়টা কই যায়? সেই তিনটার মধ্যে দুইটা চলে যায় কোথায়? আবার হিমোলিম্ফে চলে যায় বা হিমোসিলে চলে যায় আবার। আর একটা যায় কোথায়? একটা যায় পৌষ্টিক নালীতে। যেই তিনটা নেয় সেই তিনটা কি কি? খারাপ তিনটা নেয়। একটা ভালো, অবশ্য ভালোটা ভালো আকারে আবার বাইরে হয়, ঠিক আছে? ভালোটা ভালোই থাকে। ভালোটা কি? ভালোটা হলো পানি। 1 নাম্বার খারাপ হলো কার্বন ডাইঅক্সাইড, আর 2 নাম্বার খারাপ হলো পটাশিয়াম ইউরেট। পটা মানে যে পটায় তাকে আমার ইউ লাগে, এই জন্য তাকে আমি শোষণ করে নিছি, কারণ তাকে আমি শুদ্ধ করে বাইর করব। পটাকে ইউ লাগে, পচা লাগে, শোষণ করছি। ইউকে নিয়েছি, পটা ইউ, পানি, কার্বন ডাইঅক্সাইড। উৎপন্ন হবে কি? তিনটা জিনিস। পানির থেকে পানি, কার্বন ডাইঅক্সাইড, আর আচ্ছা, পানির থেকে পানি হইলো আর দুইটা। একটা হইলো পটা ভাই। ইউটা বাই হয়ে গেছে, পটাশিয়ামে আছে, ইউটা বাই হয়ে গেছে, ইউরেটটা হয়ে গেছে বাইকার্বনেট। হ্যাঁ, ভালো, ভাই তো ভালো, বাইকার্বনেট ভালো, পানি ভালো। আর সত্যিকার খারাপটা কি? সত্যিকার খারাপটা হলো ইউরিক অ্যাসিড, প্রধান বর্জ্য এদের। এখন ভালোটা কই যাবে? ভালোটা আবার হিমোলিম্ফে বা হিমোসিলে যাবে। ভালো থেকে পানি আর বাই হয়ে যাবে হিমোলিম্ফে। আর পচাটা ইউরিক অ্যাসিড যাবে কোথায়?
ইউরিক অ্যাসিড চলে যাবে পৌষ্টিক নালীতে। এই বিক্রিয়ায় কি লাগে? নির্দিষ্ট এনজাইম লাগে। এনজাইমের নাম দেয় নেই, আলহামদুলিল্লাহ, এনজাইম লাগে, এনজাইম, ঠিক আছে। প্রভাবক লাগে না, কারণ এটা রসায়নের বিক্রিয়া না, লাগে এনজাইম, 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 এনজাইম। কোথায় ফিরে আসে? হিমোলিম্ফে, ঠিক আছে, লিম্ফে ফিরে আসে, লিম্ফে, লিম্ফে, হিমোসিলে না, হিমোলিম্ফে ফিরে আসে। মলাশয়ে অধিকাংশ পানি ড্যাশ হয়। মলাশয়ে অধিকাংশ পানি পুনঃশোষিত হয়। কালকে পড়ছিলাম মলাশয়ের কাজ, মলাশয়ের কাজ পড়ছিলাম, কিন্তু পানি শোষণ করা, অ্যামাইনো অ্যাসিড শোষণ করা, খনিজ লবণ শোষণ করা পড়ছিলাম। আর ইউরিক অ্যাসিড কিসের সাথে বর্জ্য পদার্থ রূপে বায়ুপথে বের হয়? কঠিন মলের সাথে, কঠিন মল, কঠিন মল, কঠিন মলের সাথে বাইর হয়ে যায়। তার মানে এদের সবই কঠিন, যা বাইর হয় সবই কঠিন, মূত্র বলতে কিছু নাই। এবার আসবে অতিরিক্ত বা আনুষঙ্গিক রেচনাঙ্গ। আনুষঙ্গিক, ঠিক আছে, সহকারী বলা হয় না, সাবধান। আনুষঙ্গিক বা অতিরিক্ত, মানে প্রয়োজন নাই। সহকারী হলে তো প্রয়োজন আছে, সহকারী মানে চাপ, প্রয়োজন আছে, না দরকার নাই। অতিরিক্ত বা আনুষঙ্গিক। মা কি নেই এর মধ্যে? মা হইল মালবীজের নালিকা, কি নেই? এই চারটা। প্রথমে ইউরেট কোষ। ইউরেট কোষ। ঘাসফড়িংয়ের দেহে অসংখ্য ড্যাশ বা ড্যাশ থাকে, দুটো জিনিস থাকে ঘাসফড়িংয়ের দেহে। চর্বি কোষ বা ফ্যাট বডি, এর আরেক নাম স্নেহবস্তু। ঘাসফড়িংয়ের দেহে কি থাকে? চর্বি কোষ থাকতে পারে, ফ্যাট বডি থাকতে পারে, বা স্নেহবস্তু থাকতে পারে না, থাকে, এই তিনটাই থাকে। তিনটার নাম, তিনটাই সেম জিনিস। ফ্যাট বডি, চর্বি কোষ, ইউরেট কোষ। এই ফ্যাট বডি, চর্বি কোষ, স্নেহতন্তু, এগুলি এই স্নেহবস্তু, এগুলি হলো ইউরেট কোষের ভিতরে পড়তেছি। এগুলো প্রধানত ড্যাশ 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 জাতীয় খাদ্যকে পরিবর্তিত রূপে জমা রাখে। পরিবর্তিত রূপ বলতে আসলে ফ্যাট আকারে জমা রাখে। ফ্যাট বডি না, ফ্যাট আকারে জমা রাখে। কাকে পরিবর্তন করে? তিনটাকেই পরিবর্তন করে, শর্করা, প্রোটিন, স্নেহ, তিনটাকেই পরিবর্তন করে ফ্যাট আকারে জমা রাখে। এরপরের লাইনটা ঝামেলাপূর্ণ লাইন, অর্থ নাই কেন কি। তাছাড়া এগুলো হিমোলিম্ফে বর্তমান। আচ্ছা, তাছাড়া এইগুলো মানে ফ্যাটগুলা হিমোলিম্ফে বর্তমান, মানে হিমোলিম্ফে থাকা, হিমোলিম্ফে অবস্থান করা কিছু ইউরিক অ্যাসিড এবং ইউরেট কোষের মধ্যেই আজীবন জমা করে রাখে। তার মানে ইউরেট কোষ, এই যা পড়তেছে, ইউরেট কোষ জমা করে ফ্যাট বডিগুলা। এই ফ্যাট বডিগুলিকে কতদিন জমা করে রাখে? আজীবন। ইউরেট কোষ আজীবন সেম থাকে, ইউরেট কোষ আজীবন সেম থাকে। রেট মানে কি? দাম, আজীবন দাম থাকে, সব কিছুরই দাম আজীবন থাকে, কোনো কিছুরই দাম কমা যায় না, ঠিক আছে, কমা যায় না, মানে দাম থাকে, বিনামূল্য হয়ে যায় না কিছুই। রেট আজীবন থাকে, রেট আজীবন থাকে, ইউরেট কোষের মধ্যে আজীবন জমা করে রাখে। ঘাসফড়িংয়ের দেহে অবস্থিত ড্যাশ সঞ্চয়কারী কোষকেই বলা হয় ইউরেট কোষ। কি সঞ্চয় করে? চর্বি সঞ্চয় করে। ইউরেট কোষ চর্বি সঞ্চয় করে। আর ঘাসফড়িংয়ের দেহে থাকে ফ্যাট বডি বা চর্বি কোষ বা স্নেহবস্তু। ঝামেলা। এরপরে আসলো ইউরিকোজ গ্রন্থি। ইউরিকোজ গ্রন্থিটা কোন ঘাসফড়িংয়ের থাকে? পুরুষ। ইউরি মানে কি? আর কামাল ইউরি, ওই যে ভেঙে ফেলায় বেসবল ব্যাট। ইউরি পুরুষ, এই জন্য পুরুষদের থাকে ইউরিকোজ গ্রন্থি। আবার এরপরে লেখা পুরুষ ঘাসফড়িংয়ে ড্যাশ গ্রন্থিতে ইউরিকোজ গ্রন্থি অবস্থান করে। ইউরিকোজ গ্রন্থি অবস্থান করে আরেকটা গ্রন্থিতে, তার নাম মাশরুম গ্রন্থি। পুরুষরা মাশরুম খায়, পুরুষরা মাশরুম খায়, পুরুষরা মাশরুম খায়। মাশরুম গ্রন্থিতে থাকে ইউরিকোজ গ্রন্থি, বা ইউরি মাশরুম খায়। গ্রন্থি অবস্থান করায় হিমোসিল থেকে রেচন পদার্থ শোষণ করে ড্যাশ রূপে জমা রাখে। হিমোসিল থেকে রেচন পদার্থ শোষণ করে কী রূপে জমা রাখবে? অবশ্যই ইউরিক অ্যাসিড রূপে, কারণ ঘাসফড়িংয়ের বর্জ্যই হলো ইউরিক অ্যাসিড। তার মানে সব ইউরিক অ্যাসিড পৌষ্টিক নালীতে যায় না, একটা গ্রন্থিও ইউরিক অ্যাসিড জমা রাখে। সে হলো ইউরিকোজ গ্রন্থি, কোজ গ্রন্থি। তবে কখন
এই ইউরিক অ্যাসিডগুলো বাইর হয়ে যায়। যেহেতু এটা পুরুষদের আছে, তার মানে সঙ্গমের সময় বাইর হয়ে যায়। কিসের সাথে বাইর হয়ে যায়? শুক্রাণুর সাথে বাইর হয়ে যায়। মানে পুরুষরা শুক্রাণু শুধু শুধু শুক্রাণু ছাড়ে না, শুক্রাণুর সাথে কিছু ইউরিক অ্যাসিডও ছাড়ে। কখন? সঙ্গমের সময়। আজব ব্যাপার। সব ইউরিক অ্যাসিড কোষিংনালিতে যায় না, কিছু থাকে ইউরিকোজে। কজ মানে কারণ, কোনো কারণ নাই, হুদাই কোনো কারণ নেই, হুদাই ইউরিকোজে ঢুকে পড়ে আসে পুরুষদের, শুধু পুরুষদেরই এটা। তারপর সেটা সঙ্গমের সময় বাইরে নিক্ষিপ্ত হয়। এরপর নেফ্রোসাইট। নেফ্রোসাইট থেকে কোন সাইন আছে? খুবই কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। আমরা জানি কার্ডিয়ালে থাকে হৃদযন্ত্র, নিউরালে থাকে স্নায়ুরজ্জু, আর সবাই বলে বাকিগুলি থাকে ভিসেরালে। না, বাকি সবাই ভিসেরালে থাকে না, বাকি সবাই ভিসেরালে থাকে না। কে থাকে না? নেফ্রোসাইট ভিসেরালে থাকে না। নেফ্রোসাইট কই থাকে? নেফ্রোসাইট থাকে পেরিকার্ডিয়াল সাইন আছে। কিসের পাশে? হৃদযন্ত্রের পাশে। আজব ব্যাপার। নেফ্রোসাইট যেহেতু রেচন অঙ্গ, রেচন মানে কম দামি জিনিস, এটা আবার হার্টের পাশে থাকে। হ্যাঁ থাকে। মনে রাখবো কেমনে? পেরিকার্ডিয়াল তো কার্ড নে, কার্ড নে, নেফ্রোসাইট কার্ডে, নেফ্রোসাইট কার্ডে, নেফ্রোসাইট কার্ডে থাকে, কার্ডে, কার্ড নে, কার্ড নে। নেফ্রোসাইট রেচন দ্রব্য সংগ্রহ করে ড্যাশের মাধ্যমে নিষ্কাশন করে। নেফ্রোসাইট রেচন দ্রব্যটা কিসের মাধ্যমে নিষ্কাশন করে? রক্তের মাধ্যমে নিষ্কাশন করে। নেফ্রোসাইট রক্তের মাধ্যমে রেচন দ্রব্য নিষ্কাশন করে। মনে রাখবো, যেহেতু নেফ্রোসাইট কার্ডের পাশে, কার্ড মানেই কার্ডিয়াল মানে হৃদযন্ত্র, আর হৃদযন্ত্রের সাথে রক্তের সম্পর্ক আছে, এই জন্য নেফ্রোসাইট রক্তের মাধ্যমে বর্জ্য নিষ্কাশন করে। কিউটিকল। কিউটিকল একটা আনুষঙ্গিক রেচন অঙ্গ। কিছু রেচন দ্রব্য সংগ্রহ করে কিউটিকলের নিচে সঞ্চয় করা হয়। কোন দশায়? নিউফ দশায়। এই রেচন দ্রব্যগুলো সংগ্রহ করা হয় কোত্থেকে? মানে কিউটিকলের নিচে সঞ্চয় করা রেচন দ্রব্যগুলো সংগ্রহ করা হয় কোত্থেকে? কিউটিকলের সংগ্রহ করা হয় একটা ক থেকে, মানে একটা কোষ থেকে, দুঃখিত, রক্ত থেকে। সংগ্রহ করা হয় রক্ত থেকে, মানে হিমোলিম্ফ থেকে। সব কিছু তো সংগ্রহ করা হয় হিমোলিম্ফ থেকে, তাই না? এইটাও সংগ্রহ করা হয় হিমোলিম্ফ থেকে, রক্ত থেকে সংগ্রহ করা হয়। কিন্তু রক্ত থেকে সংগ্রহ করা হয়, ঠিক আছে, কিন্তু সংগ্রহ করে কাকে? সংগ্রহ করে কিউটিকলে সঞ্চিত হয় না, এই জন্য কিউটিকলের ক দিয়া কিছু কোষকে সংগ্রহ করা হয়। দুঃখিত, ভুল বলতেছি। রক্ত থেকে রেচন দ্রব্য সংগ্রহ করা হয়। কোত্থেকে সংগ্রহ করা হয়? আবার বলি, কোত্থেকে সংগ্রহ করা হয়? রক্ত থেকে। কি সংগ্রহ করা হয়? রেচন দ্রব্য। সংগ্রহ করে কে? কে হলো কিউটিকল। কিউটিকলের ক দিয়ে আরেকটা কোষ। কি কোষ? অ্যামিবোসাইট কোষ, মানে অ্যামিবার মতো কিছু কোষ। নিম্ফ দশায় হিমোসিলে ভাসমান অ্যামিবার মতো কিছু অ্যামিবোসাইট কোষ রক্ত থেকে রেচন দ্রব্য সংগ্রহ করে। রেচন দ্রব্য সংগ্রহ করে কে? কোষ, অ্যামিবোসাইট কোষ। কোত্থেকে? রক্ত থেকে। কি সংগ্রহ করে? রেচন দ্রব্য সংগ্রহ করে। সঞ্চয় করে কোথায়? সঞ্চয় করে কিউটিকলের নিচে। কিউটিকলের নিচে। এখন কিউটিকলের নিচে তো এটা সঞ্চিত হয়ে আছে, এটা এখন দেহ থেকে মুক্ত হবে কেমনে? খোলস মোচনের সাথে সাথেই মুক্ত হবে। কারণ কি? নিম্ফ দশা না? নিম্ফ দশা মানে আরও বড় হইতে হইতে আরও খোলস মোচন হবে। খোলস মোচন হইলে কিউটিকলটাও চলে যাবে। এরা তো কিউটিকল নির্মিত। কিউটিকল চিল্লা খোলস মোচন হলে কিউটিকল সরে যাবে, কিউটিকল সরে গেলে নিচের ময়লাও চলে যাবে। খোলস মোচনের সময় পুরাতন কিউটিকল সহ সঞ্চিত রেচন দ্রব্য পরিত্যক্ত হয়। এইবার মালপিজিয়ান নালিকা আর মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য। নালিকাগুলি একবার পয়রা ফেলাই, বেশি লাগবে না, দু একটাই পড়বো। মালপিজিয়ান নালিকা হলো ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ। অবস্থান করে কোথায়? আগে পড়ছিলাম মেসেন্টেরন আর ইলিয়ামের মাঝখানে। এখানে বলছে কিসের প্রাচীরে? অন্ত্রের প্রাচীরে। ইলিয়াম, মানুষের ইলিয়াম, কোলন, ক্ষুদ্রান্ত বৃহদান্ত, ক্ষুদ্রান্তের অংশ ইলিয়াম।
ইলিয়াম তো ক্ষুদ্রান্ত্রের অংশ, সিকাম কোলন মলাশয় হলো বৃহদন্ত্রের অংশ, আর ডিউডেনাম জেজুনাম ইলিয়াম হলো ক্ষুদ্রান্ত্রের, এই জন্য অন্ত্র অন্ত্র মনে রাখবো, অন্ত্রের প্রাচীরে। আর কিছুই মনে হয় পড়তে হবে না। কি দিয়ে গঠিত বলতে হইলে সুতার মতো নলাকার এপিথিলিয়ামের আবরণ আর ভিত্তি পর্দা দিয়ে গঠিত। এপিথিলিয়ামের একস্তরীয় আবরণ আছে আর ভিত্তি পর্দা আছে, আর বাকি সংযুক্তি কার্যপদ্ধতি পড়া হয়েছে, সমস্যা নাই। এবার আসে পড়ি মালপিজিয়ান বডিতে। মালপিজিয়ান বডি থাকে কাদের? ভাই মানুষের, আমাদের 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 আমার বডি, আমাদের বডি, বডি থাকে আমাদের সহ সকল ড্যাশ প্রাণীর, সকল মেরুদণ্ডী প্রাণীর থাকে মালপিজিয়ান বডি। ভালো, বডি থাকে মালপিজিয়ান, বডি থাকে মেরুদণ্ডী প্রাণীদের। কোথায় থাকে মালপিজিয়ান বডিটা? থাকে বৃক্কের নেফ্রনে। নেফ্রন হলো একক, তাই না? ওই এককেরও ভিতরে থাকে মালপিজিয়ান বডি, বৃক্কের নেফ্রনে থাকে, বৃক্কের নেফ্রনে থাকে। নেফ্রন হলো ইয়ার রেচনের গঠন ও কার্যকারী একক, বৃক্কের মনে হয়। কয়টা থাকে? কয়টা? একবার বলছে অসংখ্য, মানে করা যায় না। আরেকবার বলছে কত? বডি 20 লাখ। বডি 20 মানে শরীর ব্যথা করতেছে, বডি 20 লাখ। মালপিজিয়ান বডি দুইটা জিনিস নিয়ে গঠিত। কি কি? একটা হইলো গ্লোমেরুলাস আর একটা হলো বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, মালপিজিয়ান বডির আকার কেমন? বডির আকার গোল। বোমেন্স ক্যাপসুলের আকার কেমন? ক্যাপসুলের আকার কাপের মতো, ক্যাকা ক্যাপসুল কাপ, ক্যাপসুলের আকার কাপের মতো। আর গ্লোমেরুলাস কেমন? কৈশিক জালিকার পিণ্ড। গ্লোমেরুলাস হইল অনেকগুলি কৈশিক জালিকার একটা পিণ্ডর মতো অবস্থা, পিণ্ডাকার অবস্থা গ্লোমেরুলাস। এই বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস মিললেই বডি। ভালো। শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়? মানে এক প্রান্ত যুক্ত নেফ্রনের প্রক্সিমাল পেঁচানো নালিকার সাথে, প্রক্সিমাল পেঁচানো নালিকা, প্রক্সিমাল পেঁচানো। আরেকটা হইল অন্য প্রান্ত রক্ত নালিকার সাথে যুক্ত, প্রক্সিমাল পেঁচানো নালিকা আর রক্ত নালিকা। এই মালপিজিয়ান বডি রেচন বর্জ্য কোথায় প্রেরণ করে? নেফ্রন নালিকায়। নেফ্রন নালিকা কি জানে? নেফ্রন নালিকা নেফ্রন নালিকায় প্রবেশ করে। কিন্তু লিখছে কি রেচন বর্জ্য সহ অনেক প্রয়োজনীয় বস্তু রেচন নেফ্রন নালিকায় প্রকাশ করে, করা আছে। যাই হোক, ওই অধ্যায়টা পড়া হয় নাই তো এই জন্যই সমস্যা হইতেছে।